আপনার হাতে যদি ছুটির অবকাশ একেবারেই না মেলে তবে একদিনে ঘুরে দেখুন ঠাকুর রামকৃষ্ণের জন্মভিটে কামারপুকুর এবং সেই সঙ্গে সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। একদিনে কি করে কামারপুকুর ওই জয়রামবাটি ঘুরে দেখা যায় এবং সেখানে কি কি দর্শনীয় স্থান আছে সেই সব কিছুই দেখা যাবে আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে যারা ট্রেনে কামারপুকুর বা জয়রামবাটি আসতে চান তারা হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে শেয়ার মারুতি গাড়ি বা টোটো করে কামারপুকুর বা জয়রামবাটি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। গোঘাট স্টেশন থেকে শেয়ার মারুতি ভাড়া পড়বে মাথাপিছু 40 টাকা। যারা নিজস্ব গাড়িতে কলকাতা থেকে কামারপুকুর আসতে চান তারা ডানকুনি আরামবাগ হয়ে প্রায় 3 ঘন্টার মধ্যেই কামারপুকুর পৌঁছে যেতে পারবেন। এই পথের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠের একেবারে কাছে পৌঁছে গেছি। এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগে না। একদিনেই কি করে কামারপুকুর ও জয়রামবাটি ঘুরে দেখা যায় এবং সেখানে কি কি দর্শনীয় স্থান আছে সেই সব কিছুই দেখা যাবে আজকের এই ভিডিওতে। আমি এখন আছি সেই পুণ্যভূমি কামারপুকুরে যেখানে জন্মেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আমার ঠিক সামনেই রয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1836 সালের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ঢেকিসালে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছোট থেকে বড় হওয়া এই জায়গাতেই, তাই এই জায়গার সম্পূর্ণ ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। এই কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেব জন্ম থেকে নিজের জীবনের 17টি বছর অতিবাহিত করেছেন। এখানে আসলে রামকৃষ্ণদেবের বাল্যকালের নানান কাহিনী নিজের চোখে দেখতে পাবেন। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6টা থেকে 11:30 এবং বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলে 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে আসলে অবশ্যই এই টাইমিংটা মাথায় রাখবেন। আপনারা চাইলে এখান থেকে অন্নভোগ গ্রহণ করতে পারেন, তবে তার জন্য 11:30টার মধ্যে এখানকার অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে। 11:30টায় মন্দির বন্ধ হওয়ার পর ভোগ বিতরণ শুরু হয়। বিরাট বড় এই ভোগ পরিবেশনের জায়গা। এখানে কয়েক হাজার জন একসঙ্গে বসে ভোগ গ্রহণ করতে পারবে। রামকৃষ্ণ মঠের মধ্যে ওই যে আম গাছটি দেখা যাচ্ছে এটি 165 বছরের পুরনো আম গাছ, যেটি রামকৃষ্ণদেব নিজের হাতে রোপণ করেছিলেন। তার বেড়ে ওঠা মাটির তৈরি ঘরগুলো একই রকম রয়েছে। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে যে পুকুরটি দেখা যাচ্ছে এটিকে হালদার পুকুর বলা হয়, যেখানে রামকৃষ্ণদেব ছোটবেলায় বন্ধুদের নিয়ে অনেক দাপাদাপি করতেন। শৈশবের অনেক গল্প এই পুকুরের সঙ্গে জড়িয়ে আছে, তাই এই পুকুরটি অনেকে পবিত্র মনে করেন। এই জায়গাটি পুরুষদের স্নানের ঘাট, আর ঠিক দূরে ওই দিকটাই মহিলাদের স্নানের ঘাট। কামারপুকুরের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য 100 টাকার বিনিময়ে একটি টোটো রিজার্ভ করে নেওয়া সবথেকে ভালো উপায়। কামারপুকুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি খুব কাছাকাছি অবস্থিত হওয়ায়
1 ঘন্টারও কম সময়ে আপনাকে সব জায়গাগুলি ঘুরিয়ে দেবে। রামকৃষ্ণ মঠ দেখার পর আমরা একটি টোটো রিজার্ভ করে এখন এসে পৌঁছেছি সীতানাথ পাইনের বাড়ির প্রাঙ্গণে। এই বাড়িতে রামকৃষ্ণদেবের অর্থাৎ ছোট্ট গদাধরের ভালোই যাতায়াত ছিল। এখানেই রয়েছে রামকৃষ্ণ নাট্যস্মৃতি মঞ্চ, যার দেওয়ালে রামকৃষ্ণ দেবের শিবরাত্রির সময় শিব সেজে যাত্রাপালা করার মুহূর্ত তুলে ধরা হয়েছে। মূল মন্দিরে রয়েছে শিবের একটি মূর্তি। শিবরাত্রির সময় তিনি যখন শিব সেজে এখানে এসে নাটক করতেন, সেই সময় তিনি ভাবাবেগে আবিষ্ট হয়ে পড়তেন এবং তৃতীয়বারের জন্য তার ভাবসমাধি এখানেই ঘটে। ওখান থেকে বেরিয়ে টোটো করে আমরা এবার চলে এলাম লাহাপাড়ায়। লাহাবাবুরা ছিলেন কামারপুকুরের জমিদার। এখানে যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি জমিদার ধর্মদাস লাহার মূর্তি। এই মূর্তির পাশেই রয়েছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আমি এবার এই লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে প্রবেশ করছি। এর পাশেই রয়েছে পাঠশালা। যখন পাঠশালায় পড়াশোনা হতো তখন উনি ওখান থেকে পালিয়ে এখানে আসতেন এবং এখানে এসে কালী মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন। মন্দিরটি 3টি খিলানের ওপর দাঁড়িয়ে। এখানে মাটির মূর্তি গড়ে গদাধরের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে মাটির মূর্তির মাধ্যমে গদাধরের জন্ম থেকে শুরু করে গদাধরের সাধু সেবা, গদাধরের বিবাহ এবং লাহাবাবুদের গয়না ফেরত, এই সমস্ত বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের নিচে রয়েছে গুপ্তঘর, যেখানে লাহারা বর্গী আক্রমণের ভয়ে লুকিয়ে থাকতেন। বিষ্ণু মন্দিরের পাশেই রয়েছে দুর্গা দালান। ছোটবেলায় গদাধর এখানে দুর্গার চোখ আঁকতেন। এখানে এখনও প্রতি বছর দুর্গাপুজো হয়। লাহাবাবুদের এই দুর্গা মন্দিরেই রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুর্গাপুজো করতেন। দুর্গা দালানের পাশেই রয়েছে পাঠশালা। এই পাঠশালাতেই গদাধরকে পাঠলাভের জন্য পাঠানো হতো, কিন্তু পড়াশোনায় তার মোটেই মন ছিল না, তাই বারবার এখান থেকে পালিয়ে বিষ্ণু মন্দিরে চলে যেতেন। এই পাঠশালা 1304 সালে সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিল। পরে লাহাদের সহযোগিতায় আবার নতুন করে গড়ে ওঠে। পাঠশালার পণ্ডিত মশাই যখন ছোট্ট গদাধরকে যোগ শেখাতেন তখন তিনি আগ্রহ নিয়ে যোগ শিখতেন, কিন্তু যেই কিনা বিয়োগ শেখাতে শুরু করলেন তারপর থেকে গদাধর এই পাঠশালা ত্যাগ করলেন। এরপর আমরা চলে এলাম গোপেশ্বর শিব মন্দিরে। এই হলো গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে মামা করে উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছেন তখন সেই সময় তার মা চন্দ্রামণি দেবী এখানে হত্যে দিয়েছিলেন ঠাকুরের নিরাময়ের কথা ভেবে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি ধনী মাতার মন্দির। এটিকে ধনী কামারানী মায়ের মন্দিরও বলা হয়। উনি ছিলেন রামকৃষ্ণদেবের ভিক্ষা মা। রামকৃষ্ণদেবকে উনি ভীষণ ভালোবাসতেন। ছোট্ট গদাধরের যখন উপনয়ন হয় তখন ধনী মাতার থেকে তিনি ভিক্ষা নেন। এই মন্দিরে আছে ধনী মাতার মূর্তি। ছোট্ট গদাধর যখন একদম কাঁচা বয়সে ধান সেদ্ধ করা উনুনে পড়ে গিয়েছিলেন তখন তাকে
ছাইমাখা অবস্থায় উদ্ধার করেন এই ধনী কামারিনী মাতা। ঘুরতে ঘুরতে চলে এলাম দয়াল সত্যপীর মন্দিরে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে সাধারণ মানুষই পুজো করতে পারে, কোনো ব্রাহ্মণ, পূজারী বা কোনো পুরোহিত এখানে পুজো করতে পারেন না। টোটো করে আমরা ঘুরে বেড়াচ্ছি কামার পুকুরে। এই হলো সেই পুকুর যার নামে এই জায়গার নাম কামার পুকুর। সেই সময় এখানকার জমিদার লাহাবাবুরা এই পুকুর খনন করেন। এর চারদিকে কামারদের বসবাস ছিল। এর পাশে বসবাসকারী কামাররা তাদের লোহার তৈরি গরম জিনিস পুকুরে ঠান্ডা করবেন, এই কারণে এই পুকুর খনন করা হয়। তবে পুকুরের বর্তমান অবস্থা খুব জরাজীর্ণ। যে পুকুরের নামে এই জায়গার নাম, তার বর্তমান অবস্থা এখন এইরকম। যেতে যেতে চোখে পড়ল চিনু শাখারির বাড়ি। এই চিনু শাখারি যিনি ঠাকুর রামকৃষ্ণদেবকে চিনেছিলেন ভগবান রূপে। এখানে তৈরি হয়েছে গদাধর বিদ্যা মন্দির, যেটি এখন রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে। আর কামারপুকুর এলে যে জিনিসটা অবশ্যই খাবেন তা হলো এখানকার বিখ্যাত সাদা বোঁদে। এই সাদা বোঁদে কিন্তু একমাত্র এই কামারপুকুর এবং জয়রামবাটিতেই পাবেন। দাম 140 টাকা কেজি। কামারপুকুর ঘুরতে এসে যারা এখানে রাত্রিবাস করতে চান তারা রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাসে থাকতে পারবেন। তবে এখানে থাকতে গেলে অনেক আগে থেকেই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আসতে হবে। বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে এখানে অনেক প্রাইভেট লজও রয়েছে। কামারপুকুরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটির উদ্দেশ্যে। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব 5.5 কিলোমিটার। সময় লাগবে প্রায় 15 মিনিট। আমরা এসে পৌঁছে গেলাম জয়রামবাটিতে সারদা মায়ের জন্মস্থান শ্রী শ্রী মাতৃমন্দিরের সামনে। মাতৃমন্দিরের প্রবেশেরও নির্দিষ্ট সময় রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরে সকাল 5:30 থেকে 11:30 এবং বিকেলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চে সকাল 6টা থেকে 11:30 এবং বেলা 3:30 থেকে 8টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকবে। সারদা মায়ের বাবা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাস্তুভিটেতেই এই মাতৃমন্দির 1923 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মায়ের পুরনো বাড়ি। এখানেই সারদা মায়ের শোবার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘর সংরক্ষণ করা আছে। এটি মায়ের মূল মন্দির। এর গর্ভগৃহে রয়েছে মায়ের শ্বেত পাথরের মূর্তি। মাতৃমন্দিরের ডান দিকে রয়েছে মায়ের নতুন বাড়ি। 1916 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা সারদা দেবী এই বাড়িতে বসবাস করেছিলেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে তার আগে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।